হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের MN4 পেপার অর্থাৎ ইন্ডিয়ান পলিটিক্যাল থট 1 এই পেপার থেকে দুটি গুরুত্বপূর্ণ বড় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন থাকছে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জাতীয়তাবাদের ধারণার ওপর টিকা লেখো। অর্থাৎ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জাতীয়তাবাদের ধারণা। এই প্রশ্নগুলো তোমাদের 10 নম্বর বা 20 নম্বরে পরীক্ষায় আসতে পারে। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রথমেই ভূমিকা। ঊনবিংশ শতাব্দীর ভারতীয় রাষ্ট্রচিন্তার ইতিহাসে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এক যুগান্তকারী ব্যক্তিত্ব। তাকে ভারতীয় জাতীয়তাবাদের ঋষি বা জনক বলা হয়। সমকালীন ব্রিটিশ শাসনে যখন ভারতীয়রা আত্মবিস্মিত, তখন বঙ্কিমচন্দ্রই প্রথম পাশ্চাত্যের অন্ধ অনুকরণ ত্যাগ করে ভারতীয়দের নিজস্ব সত্তার সন্ধান দিয়েছিলেন। তার জাতীয়তাবাদ কেবল রাজনৈতিক ক্ষমতা দখলের লড়াই ছিল না, বরং তা ছিল একটি সাংস্কৃতিক ও আধ্যাত্মিক পুনর্জাগরণ। তিনি বিশ্বাস করতেন এটি পরাধীন জাতির রাজনৈতিক মুক্তির আবেগ বলছে একটি পরাধীন জাতির রাজনৈতিক মুক্তির আগে প্রয়োজন মানসিক ও সাংস্কৃতিক মুক্তি। পরের পয়েন্ট কি বলা হচ্ছে দেখো, সাংস্কৃতিক ও ধর্মাশ্রয়ী জাতীয়তাবাদ। বঙ্কিমচন্দ্রের জাতীয়তাবাদের মূল ভিত্তি ছিল ধর্ম ও সংস্কৃতি। রাষ্ট্রবিজ্ঞানী পার্থ চ্যাটার্জি বঙ্কিমচন্দ্রের চিন্তাকে বিশ্লেষণ করতে গিয়ে দেখিয়েছিলেন যে বঙ্কিমচন্দ্র পাশ্চাত্য বস্তুবাদী জাতীয়তাবাদের বিপরীতে ভারতে আধ্যাত্মিক শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। বঙ্কিমচন্দ্রের কাছে দেশপ্রেম ও ধর্ম ছিল অভিন্ন। তিনি মনে করতেন ইউরোপীয় কায়দায় কেবল সভা সমিতি করে বা আবেদন নিবেদন করে ভারতের মুক্তি আসবে না। এর জন্য প্রয়োজন জাতীয় ঐক্যের এক গভীর আদর্শ। তিনি হিন্দু ধর্মের শাশ্বত নীতিগুলিকে জাতীয়তাবাদের আধারে নতুনভাবে ব্যাখ্যা করেন। তার মতে স্বদেশের প্রতি নিঃস্বার্থ ভক্তিই হল শ্রেষ্ঠ ধর্ম। এই ধর্মাশ্রয়ী জাতীয়তাবাদ ভারতবাসীকে এক মনস্তাত্ত্বিক শক্তি জুগিয়েছিল, যা তাদের ঔপনিবেশিক হীনমন্যতা কাটিয়ে উঠতে সাহায্য করে। তারপরে কি বলা হচ্ছে দেখো, দেশ মাতৃকা বা মা হিসাবে জাতিসত্তা। বঙ্কিমচন্দ্রের জাতীয়তাবাদী চিন্তাধারার সবচেয়ে বৈপ্লবিক দিকটি হল দেশ বা রাষ্ট্রকে মা হিসাবে কল্পনা করা। তার বিখ্যাত উপন্যাস আনন্দমঠ এবং অমর সঙ্গীত বন্দে মাতারাম এর মাধ্যমে তিনি বিমূর্ত দেশপ্রেমকে মূর্ত রূপ দান করেন। তিনি দেশকে কোনো ভৌগোলিক ভূখণ্ড বা মাটির তাল হিসাবে দেখেননি। তিনি দেশকে জীবন্ত দেবী মূর্তিতে প্রতিষ্ঠা করেন। তিনি দেশমাতাকে 3টি রূপে কল্পনা করেছিলেন, মা যা ছিলেন জগদ্ধাত্রী, মা যা হয়েছেন কালী এবং মা যা হবেন সেটা হচ্ছে দুর্গা। এই দেবী ভাবমূর্তি সাধারণ ভারতবাসীকে দেশের জন্য আত্মত্যাগ করতে উদ্বুদ্ধ করেছিল। দেশকে ঈশ্বর জ্ঞান করার এই ধারণা জাতীয়তাবাদকে এক পবিত্র ব্রতে পরিণত করেছিল। এবার পরের পয়েন্ট হচ্ছে অনুশীলন তত্ত্ব ও শক্তির আরাধনা। বঙ্কিমচন্দ্র বুঝেছিলেন যে দীর্ঘ পরাধীনতার ফলে ভারতীয় চরিত্র দুর্বল ও ভীরু হয়ে পড়েছে। তাই তিনি জাতীয় মুক্তির শর্ত হিসাবে শক্তি অর্জনের ওপর গুরুত্ব আরোপ করেন। তার অনুশীলন তত্ত্বে তিনি মানুষের দৈহিক, মানসিক ও আধ্যাত্মিক বৃত্তির সুষম বিকাশের কথা বলেছেন। তিনি স্পষ্ট করেছেন যে বাহুবল বা শারীরিক শক্তি ছাড়া রাজনৈতিক স্বাধীনতা অর্জন অসম্ভব। তিনি দেশবাসীকে নিষ্কাম কর্মে আহ্বান জানান, যেখানে ফলের আশা না করে কেবল কর্তব্যের খাতিরে দেশের সেবা করতে হবে। গীতার এই নিষ্কাম কর্মযোগ বঙ্কিমচন্দ্রের হাতে জাতীয় সেবার মন্ত্রে রূপান্তরিত হয়। তিনি বিশ্বাস করতেন একটি জাতি যদি তার অভ্যন্তরীণ শক্তি ও সংহতি ফিরে পায়, তবে কোনো বিদেশি শক্তি তাকে দাবিয়ে রাখতে পারবে না। তারপর উপসংহার।
পরিশেষে বলা যায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জাতীয়তাবাদ ছিল আবেগ, ঐতিহ্য এবং আধুনিক যুক্তিবাদের এক অনন্য সংমিশ্রণ। তিনি পাশ্চাত্য রাষ্ট্রচিন্তার দ্বারা প্রভাবিত হলেও ভারতীয় ঐতিহ্যের শিকড় থেকে সরে যাননি। অরবিন্দ ঘোষ তাকে জাতীয়তাবাদের ঋষি বলে অভিহিত করেছেন। তার চিন্তাধারা পরবর্তীতে নরমপন্থী রাজনীতির গণ্ডি পেরিয়ে চরমপন্থী ও বিপ্লবী আন্দোলনকারীদের গভীরভাবে অনুপ্রাণিত করেছিল। ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে তার বন্দে মাতরম মন্ত্র আজও জাতীয় ঐক্যের শ্রেষ্ঠ প্রতীক হিসাবে বিবেচিত হয়। এবং আজকের ক্লাসের দ্বিতীয় যে প্রশ্ন আছে দেখো, গান্ধীজির স্বরাজ ও রাষ্ট্রচিন্তা সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নের উত্তরটা নিয়ে আলোচনা করব। তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো বা আমাদের থেকে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। দেখো এই প্রশ্নের উত্তরটা এবারে তোমরা প্রথমে দেখো ভূমিকা। মহাত্মা গান্ধীর রাজনৈতিক দর্শনের মূল চাবিকাঠি হলো স্বরাজ। প্রচলিত অর্থে রাষ্ট্রবিজ্ঞানীরা রাষ্ট্রকে ক্ষমতার কেন্দ্রবিন্দু হিসাবে দেখলেও গান্ধীজি রাষ্ট্রচিন্তাকে নৈতিকতা ও আত্মশুদ্ধির দৃষ্টিভঙ্গি থেকে বিচার করেছেন। তার কাছে স্বরাজ কেবল একটি রাজনৈতিক লক্ষ্য ছিল না, বরং এটি ছিল রাষ্ট্র ব্যবস্থার প্রকৃতি নির্ধারণের একটি মাপকাঠি। গান্ধীজির রাষ্ট্রভাবনা তার স্বরাজ ভাবনারই এক অনিবার্য পরিণতি। প্রথম পয়েন্ট, স্বরাজের অর্থ ও রাষ্ট্রের অবস্থান। গান্ধীজির রাষ্ট্রচিন্তা বুঝতে হলে সবার আগে তার স্বরাজ ধারণাটি বোঝা প্রয়োজন। তার বিখ্যাত গ্রন্থ হিন্দ স্বরাজে তিনি স্পষ্ট করেছেন যে স্বরাজ মানে কেবল ব্রিটিশ বিতাড়ন বা রাজনৈতিক স্বাধীনতা নয়। স্বরাজ শব্দের অর্থ হলো সেলফ রুল বা আত্মনিয়ন্ত্রণ। যখন কোনো ব্যক্তি নিজেকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করতে শেখে, তখনই প্রকৃত স্বরাজ অর্জিত হয়। গান্ধীজির মতে রাষ্ট্র হলো একটি বাহ্যিক প্রতিষ্ঠান যা মানুষের ওপরে বল প্রয়োগ করে, কিন্তু স্বরাজ হলো মানুষের অভ্যন্তরীণ শক্তি, যেখানে ব্যক্তি পূর্ণ স্বরাজ বা আত্মনিয়ন্ত্রণের অধিকারী। যেখানে রাষ্ট্রের নিয়ন্ত্রণের প্রয়োজন কমে আসে, অর্থাৎ স্বরাজ যত শক্তিশালী হবে রাষ্ট্রের পরিধি তত সংকুচিত হবে। তারপরে দেখো রাষ্ট্রের সমালোচনা ও দার্শনিক নৈরাজ্যবাদ। এখানে কি বলা হচ্ছে দেখো, গান্ধীজি ছিলেন একজন দার্শনিক নৈরাজ্যবাদী। স্বরাজের আদর্শে বিশ্বাসী গান্ধীজি রাষ্ট্রকে সন্দেহের চোখে দেখতেন। তার মতে রাষ্ট্র হলো একটি আত্মাহীন যন্ত্র, অর্থাৎ সোললেস মেশিন। রাষ্ট্র মূলত পশুবল ও হিংসার ওপর ভিত্তি করে টিকে থাকে, যা ব্যক্তির স্বাধীনতা ও নৈতিক বিকাশের পথে বাধার সৃষ্টি করে। প্রকৃত স্বরাজ প্রতিষ্ঠিত হলে রাষ্ট্রের প্রয়োজনীয়তা থাকবে না। তিনি এমন এক রাষ্ট্রহীন গণতন্ত্র এর স্বপ্ন দেখতেন যেখানে মানুষ নিজেই নিজের শাসক হবে এবং সামরিক জীবন পরিচালিত হবে পারস্পরিক সহযোগিতা ও অহিংসার ভিত্তিতে। একেই তিনি রামরাজ্য বলে অভিহিত করেছেন। তারপরে দেখো বাস্তববাদী রাষ্ট্রভাবনা ও ন্যূনতম রাষ্ট্র। গান্ধী আদর্শবাদী হলেও তিনি বাস্তবতাকে অস্বীকার করেননি। তিনি জানতেন যে বর্তমান পরিস্থিতিতে মানুষ সম্পূর্ণ অহিংস বা নিখুঁত হতে পারেননি, তাই রাষ্ট্রকে পুরোপুরি বিলোপ করা সম্ভব নয়। এই পরিপ্রেক্ষিতে তিনি স্বরাজ ও রাষ্ট্রের মধ্যে একটি ভারসাম্য আনার চেষ্টা করেন। তার প্রস্তাবিত স্বরাজ ভিত্তিক রাষ্ট্রে ন্যূনতম রাষ্ট্র এর ধারণা পায়। থরর দ্বারা প্রভাবিত হয়ে তিনি বিশ্বাস করতেন সেই সরকারই সেরা যা সবচেয়ে কম শাসন করে, অর্থাৎ স্বরাজ ভিত্তিক সমাজে রাষ্ট্রের কাজ হবে খুব সীমিত। সে কেবল তখনই হস্তক্ষেপ করবে যখন কোনো ব্যক্তি অন্যের ক্ষতি করবে। তারপরে গ্রাম স্বরাজ ও ক্ষমতার বিকেন্দ্রীকরণ। এখানে কি বলা হচ্ছে দেখো, এখানে বলা হচ্ছে গান্ধীজির রাষ্ট্রচিন্তায় স্বরাজ ধারণাটি মূর্ত হয়ে ওঠে গ্রাম সমাজের মাধ্যমে। তিনি কেন্দ্রীভূত রাষ্ট্র ব্যবস্থার ঘোর বিরোধী ছিলেন,
কারণ কেন্দ্রীকরণ মানেই হিংসা ও শোষণের সম্ভাবনা। এর বিকল্প হিসাবে তিনি ক্ষমতার বিকেন্দ্রীকরণের কথা বলেন। তার কল্পিত রাষ্ট্র পিরামিড আকৃতির হবে না, বরং তা হবে সমুদ্রের ঢেউয়ের মতো বৃত্তাকার, যেখানে প্রতিটি গ্রাম হবে স্বয়ংভর ও স্বশাসিত সাধারণতন্ত্র। এই ব্যবস্থায় গ্রামই হবে ক্ষমতার মূল উৎস, আর রাষ্ট্র বা কেন্দ্রীয় সরকার কেবল সমন্বয়কারী ভূমিকা পালন করবে। এটি হলো গান্ধীজির স্বরাজ ভিত্তিক রাষ্ট্র কাঠামো। উপসংহার: পরিশেষে বলা যায়, গান্ধীজির স্বরাজ ও রাষ্ট্রচিন্তা একে অপরের পরিপূরক হলেও তাদের সম্পর্ক দ্বন্দ্বমূলক। স্বরাজ চায় ব্যক্তির পূর্ণ স্বাধীনতা ও নৈতিক বিকাশ, আর রাষ্ট্র চায় নিয়ন্ত্রণ ও আনুগত্য। গান্ধীজি এই দুইয়ের মধ্যে সমন্বয় করতে গিয়ে রাষ্ট্রকে একটি প্রয়োজনহীন মন্দ হিসাবে গ্রহণ করেছেন। তার লক্ষ্য ছিল রাষ্ট্রকে শক্তিশালী করা নয়, বরং স্বরাজ ও আত্মশক্তির জাগরণ ঘটিয়ে রাষ্ট্রযন্ত্রের ওপর নির্ভরতা কমিয়ে আনা। আজকের যুগে যখন রাষ্ট্রীয় ক্ষমতা ক্রমশ কেন্দ্রীভূত ও স্বৈরাচারী হয়ে উঠছে, তখন গান্ধীজির এই স্বরাজ ভাবনা ব্যক্তি স্বাধীনতা রক্ষার অন্যতম কবচ হতে পারে। এই ছিল তোমাদের আজকে দুটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নের উত্তর।